হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 6 এ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকে আলোচনা শুরু করব। তো দেখো, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি ফরাসি বিপ্লবের সামাজিক এবং রাজনৈতিক কারণগুলি নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে এই বিপ্লবের পেছনে অর্থনৈতিক কারণগুলি নিয়ে। ঠিক আছে? তো দেখো, বলা হয়েছে যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা এতটাই ভেঙে পড়েছিল যে ঐতিহাসিকরা একে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন। ঠিক আছে? মানে তৎকালীন অর্থনৈতিক ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছিল ফ্রান্সের, বা এতটাই দুর্বল বা বিশৃঙ্খল হয়ে পড়েছিল, যার জন্য ঐতিহাসিকরা তাকে কি বলে অভিহিত করে থাকে? ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। ঠিক আছে? তার মানে কতটাই খারাপ ছিল অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে? তো দেখো, এবারে আমরা একে একে ফ্রান্সের যে অর্থনৈতিক অবস্থা তা নিয়েও আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, প্রথমতম বলা হয়েছে যে রাজকোষের শূন্যতা। তো এক্ষেত্রে বলা হয়েছে যে টানা যুদ্ধ, ঠিক আছে, এবং রাজ পরিবারের সীমাহীন বিলাসিতার কারণে ফ্রান্সের রাজকোষ কি হয়ে যায়? একেবারে শূন্য হয়ে যায়। তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছি রাজনৈতিক কারণে, যে ফ্রান্সে যখন এই বিপ্লব হয়েছিল, ঠিক আছে, তৎকালীন সময়ে রাজা কে ছিল? ষোড়শ লুই। ঠিক আছে? এবং তার পত্নী কে ছিলেন? মেরি আন্তোয়ানেট। ঠিক আছে? তো তারা দুজনেই কি ছিল? ভোগ বিলাস প্রিয়। ঠিক আছে? এবং তার পূর্ববর্তী যে শাসক ছিলেন পঞ্চদশ লুই, তিনিও ছিলেন ভোগবিলাস প্রিয়। ঠিক আছে? তো রাজ পরিবারের এই সীমাহীন ভোগ বিলাসে প্রচুর পরিমাণে অর্থ কি হতো? অপচয় হতো। ঠিক আছে? যার জন্য রাজকোষ কি হতে থাকে? ধীরে ধীরে কমতে থাকে। তো এই শূন্য রাজকোষের মধ্যে ফ্রান্স কি হয়? ফ্রান্স হলো হচ্ছে যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে প্রতপৌতভাবে অংশগ্রহণ করে। ঠিক আছে? অর্থাৎ তৎকালীন সময়ে আমেরিকায় ব্রিটেনের বা বলা যায় যে আমেরিকায় ব্রিটেনের শাসন ছিল। ঠিক আছে? বা আমেরিকা ব্রিটেনের অধীনে ছিল। তো আমেরিকার যখন স্বাধীনতা যুদ্ধ করেছিল, সেই স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স অংশগ্রহণ করেছিল। ঠিক আছে? বা ফ্রান্সের রাজা ষোড়শ লুই, ঠিক আছে, তিনি অনুমান করেছিলেন বা তিনি ভেবেছিলেন যে এই যুদ্ধে লাভবান হবে কি? ফ্রান্স। তো এই যুদ্ধে অংশগ্রহণ করার ফলে ফ্রান্সের কিন্তু বিপুল পরিমাণে অর্থ কি হতে থাকে? অপচয় হতে থাকে, যার জন্য রাজকোষ শূন্য থেকে শূন্য হয়ে পড়ে। ঠিক আছে? তো এই রাজ পরিবারের সীমাহীন বিলাসিতা বা ভোগবিলাসিতা এবং আমেরিকার স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে ফ্রান্সের যে রাজকোষ তা শূন্য হয়ে পড়ে বা অর্থনৈতিক অবস্থা একেবারে সংকীর্ণ হয়ে পড়ে, যার জন্য কি হয়েছিল? এই এই শূন্য রাজকোষ ছিল এই বিপ্লবের অন্যতম প্রধান কারণ। ঠিক আছে? তো এই রাজকোষ ভরাটের জন্য সাধারণ জনগণের ওপর আরো করের বোঝা চাপিয়ে দেওয়া হয়। ঠিক আছে? যার ফলে সাধারণ জনগণ কি হয়ে পড়েছিল? ক্ষুব্ধ হয়ে পড়েছিল। ঠিক আছে? বা নিজেদের হচ্ছে যে অবস্থার উন্নতির জন্য এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে? তারপরে দেখো, সেই করগুলি নিয়ে আমরা পরে আলোচনা করবো যে তাদের উপর কোন কোন কর আরোপ করা হয়েছিল। তো দেখো, দ্বিতীয়তমে বলা হয়েছে যে বৈষম্যমূলক কর ব্যবস্থা। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে তৎকালীন কর ব্যবস্থা ছিল কি? অন্যায় ও একপেশে। যদিও এটা আমরা সামাজিক অবস্থায় আলোচনা করেছি, তাও একটু বলে দিই যে তৎকালীন সময়ে কর যে আদায় করা হতো কাদের কাছ থেকে? কেবলমাত্র তৃতীয় স্টেট বা বলা যায় যে তৃতীয় সম্প্রদায়ের মানুষদের কাছ থেকেই কেবলমাত্র কর আদায় করা হতো। ঠিক আছে? ফার্স্ট স্টেট বা সেকেন্ড স্টেটকে কোনো রকম কোনো কর দিতে হতো না। ঠিক আছে? যদিও সমাজে তাদের যথেষ্ট প্রতিপত্তি ছিল, তারা অধিকাংশ ভূ সম্পত্তির মালিকানা ছিল, তা সত্ত্বেও তাদেরকে কোনো রকম কোনো কর দিতে হতো না। ঠিক আছে?
যেমন বলা হয়েছে সুবিধাভোগী শ্রেণী। এই সুবিধাভোগী শ্রেণী হিসেবে কারা বিবেচিত হতো? ফার্স্ট স্টেট বা প্রথম সম্প্রদায় বা যাজক শ্রেণী, এবং সেকেন্ড স্টেট বা দ্বিতীয় সম্প্রদায় বা অভিজাত শ্রেণী বা নোবেলিটিরা। ঠিক আছে, তো তারা সুবিধাভোগী শ্রেণী হিসেবে বিবেচিত হতো। যেমন দেখো বলা হয়েছে যে যাজক ও অভিজাতরা দেশের অধিকাংশ জমির মালিক হলো, তারা কোনো রকম কোনো কর দিত না। এটা আমরা সামাজিক অবস্থা আলোচনা করেছি বা সামাজিক কারণে, যে তাদেরকে কোনো রকম কোনো কর দিতে হতো না। ঠিক আছে, আর তারা ছিল কি সুবিধাভোগী শ্রেণী, অর্থাৎ সমস্ত ধরনের সুবিধা তারাই ভোগ করতো। ঠিক আছে, শাসন ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, তারা সমস্ত ধরনের সুবিধা ভোগ করতো। তারা সুবিধাভোগী শ্রেণী ছিল, তাদেরকে কোনো রকম কোনো কর দিতে হতো না। এবং অন্যদিকে কারা ছিল? দেখো, সুবিধা বঞ্চিত শ্রেণী, অর্থাৎ তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেট। ঠিক আছে, বা সাধারণ জনগণ। ঠিক আছে, যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণীকে বাদ দিয়ে সকল সম্প্রদায় বা সকল জনগণই ছিল কি এই তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। যেমন দেখো বলা হয়েছে যে দরিদ্র কৃষক ও সাধারণ মানুষ সব ধরনের কর দিতে বাধ্য হতো। তাদের আয়ের 70% থেকে 80% কর দিতে বা কর দিয়ে দিতে হতো। ঠিক আছে, তো একেবারে দরিদ্র থেকে একেবারে ধনী এবং একেবারে অশিক্ষিত থেকে শিক্ষিত সকলেই ছিল এই সুবিধা বঞ্চিত শ্রেণীর অন্তর্গত বা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গত। ঠিক আছে, তো তাদের কোনো রকম কোনো হলো হচ্ছে যে রাজনৈতিক অধিকার ছিল না, কোনো রকম কোনো সামাজিক অধিকার ছিল না। তারা সকল অধিকার থেকে কি ছিল? বঞ্চিত ছিল। ঠিক আছে, তো তাদেরকেই হলো হচ্ছে যে সাম্রাজ্যের সকল ধরনের কর দিতে হতো বা তাদের উপরেই কর আরোপ করা হতো। ঠিক আছে, তো তাদের যে আয় বা তারা যে পরিমাণ আয় করতো তার 70% থেকে 80% তাদের কি হতো? করই দিতে হতো। ঠিক আছে, তার ফলে তাদের যে জীবন যাপনের যে নির্দিষ্ট হলো হচ্ছে যে অর্থের প্রয়োজন হতো, তাও তাদের হতো না। ঠিক আছে, ফলে তাদের যে জীবন ধারণ তা একেবারে হলো হচ্ছে যে সংকীর্ণ হয়ে পড়ে বা শোচনীয় হয়ে পড়ে, বা তাদের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়ে, যার জন্য তারা শেষ পর্যন্ত কিসের আশ্রয় নেয়? বিপ্লবের আশ্রয় নেয়। ঠিক আছে, তারপরে দেখো তৃতীয় নম্বর বলা হয়েছে যে করের বিভিন্ন ধরন। তো এক্ষেত্রে বলা হয়েছে যে সাধারণ মানুষকে নানা অদ্ভুত কর দিতে হতো, যা তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। একটু আগে আমি বললাম যে তাদের কি কি কর দিতে হতো। তো দেখো তাদের কি কি কর দিতে হতো। তো তাদের প্রথম যে কর দিতে হতো তা হলো পেইলি। তো এটি কোন ধরনের কর? এটি হলো কি জমির ওপর কর। ঠিক আছে, জমির ওপর কর তাদের কি দিতে হতো? তেইলি। তারপরে তাদেরকে কি দিতে হতো? তাইদ, অর্থাৎ গির্জাকে দেওয়া ধর্মীয় কর বা বলা যায় যে ধর্মীয় কর। ঠিক আছে, তাদেরকে তাইদ হিসেবে এক ধরনের ধর্মীয় করও দিতে হতো। তারপরে দেখো তৃতীয় নম্বরে বলা হয়েছে গ্যাবেল বা লবণের ওপর বাধ্যতামূলক। তো এই তিনটি এক্সাম্পল সহ আরো 27 ধরনের বা 27 প্রকারের, ঠিক আছে, কর তাদেরকে কি হতো? দিতে হতো। তো এত কর দিতে দিতে তাদের যে আয়, সেই আয়ের 70 থেকে 80% কেবলমাত্র কর দিতেই চলে যেত। ঠিক আছে, তারপরে দেখো চতুর্থতম নম্বরে বলা হয়েছে যে মুদ্রাস্ফীতি ও দ্রব্য মূল্য বৃদ্ধি। তো এক্ষেত্রে বলা হয়েছে যে ফ্রান্সের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বেড়ে গিয়েছিল, কিন্তু সাধারণ মানুষের মজুরি বাড়েনি। এর ফলে সাধারণ শ্রমিক এবং কৃষকদের ক্রয় ক্ষমতা একেবারে কমে যায়। তো যুদ্ধের ফলে কি হয়ে যায়? রাজকোষ শূন্য হয়ে পড়ে, এবং সেই রাজকোষ ভরাটের জন্য আরো নানা ধরনের কর সাধারণ জনগণের উপর আরোপ করা হয়, যার ফলে ফ্রান্সে ধীরে ধীরে কি হয়ে যায়? নিত্য প্রয়োজনীয় দাম ধীরে ধীরে বা বলা যায় যে ব্যাপক আকারে বাড়তে থাকে, কিন্তু সাধারণ জনগণের মজুরি বাড়েনি। ঠিক আছে, এছাড়া এই তৃতীয় সম্প্রদায়ের বহু মানুষ বেকার শ্রম করতো। ঠিক আছে, তো তাদের শ্রমের বিনিময়ে কিন্তু কোনো মজুরিও দেওয়া হতো না। ঠিক আছে, যার ফলে তাদের যে অবস্থা, সেই অবস্থা কি হয়ে যায়? দুর্বল হয়ে পড়ে বা সংকটাপন্ন হয়ে পড়ে, যার জন্য তারা কি করে? এই বিপ্লব করেছিল, বা এই বিপ্লবের অন্যতম প্রধান কারণ হলো এই ফ্রান্সের এই যে অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি, দ্রব্য মূল্য বৃদ্ধি, তা। ঠিক আছে, তো ফ্রান্সের এই যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এই অর্থনৈতিক অবস্থার মধ্যে দেখা দিয়েছিল কি প্রাকৃতিক দুর্যোগ ও হলো হচ্ছে যে ভয়াবহ দুর্ভিক্ষ। যেমন বলা যায় যে ফ্রান্সে যখন এই যে রাজকোষের শূন্যতা বিরাজমান ছিল, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের পর ফ্রান্সে এই যে কর ব্যবস্থার প্রচলন ছিল, ঠিক আছে, বৈষম্যমূলক, এবং এই ধরনের যে তাদের কর দিতে হতো, এছাড়া মুদ্রাস্ফীতি ও দ্রব্য মূল্য বৃদ্ধি দেখা দিয়েছিল, এত কিছুর মধ্যে শেষ পর্যন্ত ফ্রান্সে কি দেখা দিয়েছিল? কি প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, বা দুর্ভিক্ষ। দেখো 1788 থেকে 89 সালে কি দেখা দিয়েছিল? ফ্রান্সের দুর্বল অর্থনৈতিক অবস্থার মধ্যে
হলো হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভিক্ষ। যেমন দেখো বলা হয়েছে যে বিপ্লবের ঠিক আগের বছরগুলিতে ফ্রান্সের তীব্র শীত ও শিলাবৃষ্টির ফলে ফসল নষ্ট হয়ে যায় এবং এর ফলে দেশ জুড়ে চরম খাদ্য সংকট ও দুর্ভিক্ষ দেখা দেয়। তো ক্ষুধার্ত মানুষ তখন রুটির দোকানে লুটতরাজ শুরু করে এবং বিপ্লবের পথে বড় ধাপ দেন। তো ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা যখন একেবারে দুর্বল, সেই সময়কালে ফ্রান্সের পরীক্ষা নেয় এই প্রাকৃতিক দুর্যোগ বা ফ্রান্সে নেমে আসে এই প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভিক্ষ। ঠিক আছে, তো এই দুর্ভিক্ষের ফলে ফসল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা পর্যাপ্ত পরিমাণ খাদ্য জনগণের জন্য ছিল না। ঠিক আছে, তো এই অবস্থা উন্নতির জন্য রাজতন্ত্র বা বলা যায় যে রাজারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং এই সংকট পরিস্থিতিতে তাদের যে কর, সেই করগুলো হলো হচ্ছে যে স্থবিরও করা হয়নি, সেই করগুলো হলো হচ্ছে যে প্রযোজ্য ছিল জনগণের উপর বা জনগণের উপর জনগণ কর দিতে বাধ্য ছিল। তো যার ফলে জনগণের যে অবস্থা, তাদের খাদ্য সংকট দেখা যায়। ঠিক আছে, বা তাদের পর্যাপ্ত পরিমাণ খাদ্য ছিল না, যার ফলে জনগণের যে অবস্থা, সেই অবস্থা আরো সংকটাপন্ন হয়ে পড়ে, যার জন্য এই অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য এবং নিজেদের অধিকার রক্ষার জন্য তারা কি করে, শেষ পর্যন্ত ফরাসি বা বিপ্লব করে, যে বিপ্লব ফরাসি বিপ্লব নামে পরিচিত। এবং এই বিপ্লব কবে হয়েছিল, 1789 সালে। এবং বলা যায় যে ফ্রান্সের ইতিহাসে তথা সমগ্র ইউরোপের ইতিহাসে কিংবা পৃথিবীর ইতিহাসে এই যে বিপ্লব, এই বিপ্লবের প্রভাব ছিল কিন্তু সুদূর প্রসারী। ঠিক আছে, বা এই বিপ্লব ছিল এক যুগান্তকারী ঘটনা। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।